বন্ধুরা নমস্কার। 1977 সালের লোকসভা নির্বাচনের সঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচনের একটা জায়গাতে দারুণ মিল। 1977 সালে সমস্ত বিরোধী দলগুলো এককাট্টা হয়েছিল একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। 2024 সালেও সমস্ত বা অধিকাংশ বিরোধী দল এককাট্টা হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে। 1977 সালে বিরোধীদের সংগ্রাম ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরাতে হবে, সেটাই ছিল তখন সবচেয়ে বড় প্রতিজ্ঞা, সবচেয়ে বড় মুদ্রা, সবচেয়ে বড় ইস্যু। কারণ এর আগে 1975 থেকে 77 পর্যন্ত ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করে প্রচুর সংখ্যক বিরোধী দলের নেতাদেরকে জেলে পুরেছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধীর চেহারা বিরোধীরা একনায়কতান্ত্রিক শাসক, স্বৈরাচারী শাসকের চেহারা হিসেবে তুলে ধরেছিল এবং দেশে ইন্দিরা গান্ধী বিরোধী একটা ব্যাপক জনস্রোত তৈরি হয়েছিল। 2024 সালে অর্থাৎ বর্তমানে যে লোকসভা নির্বাচন চলছে, এই নির্বাচনেও খেয়াল করে দেখবেন, যদিও ইমার্জেন্সি জারি হয়নি, কিন্তু বিরোধীদের অভিযোগ হলো দেশের মধ্যে অঘোষিত ইমার্জেন্সি চলছে। বিরোধীদের বক্তব্য হলো নরেন্দ্র মোদী স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছেন। বিরোধীদের বক্তব্য হলো দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা শেষ হয়ে গেছে। বিরোধী দলগুলোকে বিভিন্ন সরকারি এজেন্সিগুলোকে ব্যবহার করে জোর জবরদস্তি তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তাদের নেতাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। অর্থাৎ যে অভিযোগগুলো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে 1977 সালে সমস্ত বিরোধী দল একজোট হয়ে করেছিল, এবার সেই সমস্ত অভিযোগগুলোকেই নতুন রূপে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে তুলে এনেছে। এই দিক থেকে এই নির্বাচনটা মূলত ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করার লড়াই হিসেবে দেখছেন অনেকে। 1977 সালে আপনারা যারাই রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস বা ভারতের রাজনীতির ইতিহাস সম্বন্ধে কম বেশি খবরাখবর রাখেন, তারা জানেন সেবার ইন্দিরা গান্ধীকে হটানোর জন্য জনতা পার্টির গঠন করা হয়েছিল। জনতা পার্টিতে, নবগঠিত জনতা পার্টিতে আপনার বিজেপির যে পূর্বসূরি ভারতীয় জনসংঘ তার অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। অর্থাৎ জনসংঘের সমস্ত নেতাকর্মীরা জনতা পার্টিতে গিয়ে যোগ দিয়েছিলেন এবং জনতা পার্টি মূলত মূল ফেস হয়ে গেছিল ইন্দিরা গান্ধীকে হারানোর জন্য। এবং জনতা পার্টি সরকারই বলা হয়। 77 সালে যে সরকার আসে, যে সরকার মাত্র 3 বছর ক্ষমতায় ছিল, সেই সরকার জনতা পার্টি সরকার হিসেবে পরিচিত। এই সময়ে দেখা গেছে বামপন্থী, ডানপন্থী, জনসংঘীরা এবং বামপন্থীরা সবাই একজোট হয়ে গেছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। আরও সমাজবাদী অন্যান্য যে দলগুলো, এরাও সবাই এক জায়গায় এক ছাতার নিচে চলে এসেছিল। তো সুতরাং সেই সময়েও প্রায় তাই ঘটেছিল যা এবার ঘটছে, কিন্তু ডিফারেন্স হলো সেবার অনেকগুলো দল তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল, নতুন একটা দলের জন্ম হয়েছিল। এবার কোনো দলই তাদের অস্তিত্ব বিলীন করেনি। ছোট বড় অনেকগুলো দল একজোট হয়ে ইন্ডিয়াম নামে একটি নতুন অ্যালায়েন্স, একটি নতুন জোট তৈরি করেছে। সেই জোটের শরিক দল হিসেবে সবাই এককাট্টা হয়েছে এবং তারা একজোট হয়ে লড়াই করছে। যদিও দেখবেন এখানে কিন্তু অ্যালায়েন্সটা স্টেট স্পেসিফিক। যেরকম পশ্চিমবঙ্গে কোনো অ্যালায়েন্সে দেখা যাচ্ছে না, বিহারে আপনার আরজেডির সঙ্গে বা সিপিআই এমএলএর সঙ্গে, সিপিআইয়ের সঙ্গে। আবার মহারাষ্ট্রে দেখবেন সেখানে আরজেডি নাই, সেখানে আবার শিবসেনা, উদ্ধব ঠাকরের, শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে কংগ্রেসের। তো এরকম এক একটা জায়গাতে এক এক রকম চেহারা। কারণ জাতীয় দল বলতে মূলত সিপিএমের জাতীয় দল হিসেবে স্বীকৃতি রয়েছে আর কংগ্রেসের জাতীয় দল হিসেবে স্বীকৃতি রয়েছে ইন্ডিয়া ব্লকের মধ্যে। বাদবাকি দলগুলো কিন্তু জাতীয় দল না। টিএমসিকে দেখেন, টিএমসির জাতীয় দলের স্বীকৃতি ছিল, কিন্তু সেই স্বীকৃতি তারা হারিয়ে ফেলেছে। এখন টিএমসি একটি রাজ্য দল। বাকি যতগুলো দল দেখছেন আপনারা, সে সমাজবাদী পার্টি হোক, আরজেডি হোক, বা উদ্ধব ঠাকরের শিবসেনায় হোক, অথবা এনসিপি শরদ পাওয়ার হোক, আম আদমি পার্টি জাতীয় দল।
সেই অর্থে 3টি জাতীয় দল আছে ইন্ডিয়া ব্লকের মধ্যে। আবার এনডিএ ব্লকের মধ্যে কিন্তু 2টো জাতীয় দল আছে, একটা এনপিপি আর একটা বিজেপি, এই 2টো জাতীয় দল। তো এবারে অনেকগুলো আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হয়েছে। 77 সালেও অনেকগুলো আঞ্চলিক দল, জনসংঘের মতন দল একত্রিত হয়েছিল। জনসংঘ তখন জাতীয় দল ছিল, তো এরা একজোট হয়েছিল। শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল ইন্দিরা গান্ধীকে পরাজিত করতে, এমনকি ইন্দিরা গান্ধী নিজেও পরাজিত হয়েছিলেন। তো এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিরোধীদের সামনে, যে কাজটা আপনার কংগ্রেস দলের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে 77-এ তাদের বিরোধীরা করেছিল সফলভাবে, এই কাজটা এবার কংগ্রেস অন্য বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আপনার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে সাকসেসফুলি করতে পারেন কিনা। যদি এটা করতে পারে তাহলে ইতিহাসের, মানে 77-এর ইতিহাসেরই বরং বলা যাবে যে এটা আবার নতুন করে উঠে এসেছে। যদি করতে না পারে তাহলে এখানে একটা ব্যর্থতা। তবে এটা ঠিক, সেই সময় অটল বিহারী বাজপেয়ী, এল কে আদবানি, মোরারজি দেশাই, অনেক নেতা, তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে রাজা নারায়ণের মতন নেতা, জেপি এর মতন, জয়প্রকাশ নারায়ণের মতন নেতারা ছিলেন, তারাই কট্টর ইন্দিরা গান্ধী বিরোধী। আপনার রাজা নারায়ণ তো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন এবং সেই মামলায় ইন্দিরা গান্ধীকে পরাজিত করেছিলেন। তো যে জয়প্রকাশ নারায়ণ বিরাট আন্দোলন গড়ে তুলেছিলেন। তো সেই সময় অনেক বড় বড় নেতা বিরোধী জোটে ছিলেন, যারা ইন্দিরা গান্ধীর সমকক্ষ বা ইন্দিরা গান্ধীর যেরকম একটা বিশাল ছবি হয়েছিল, যদি আন্তর্জাতিক ছবি সেই সময় ইন্দিরা গান্ধীরও ছিল 1971 সালে আপনার বাংলাদেশ যুদ্ধের কারণে। সেই যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক ক্ষেত্রে এক বিশাল নেত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। তো তার কারণে ইন্দিরা গান্ধীর তো সুখ্যাতি বা বিশাল একটা পরিচিতি ছিল, কিন্তু রাজা নারায়ণ বলুন, জয়প্রকাশ নারায়ণ বলুন, এরাও কিন্তু জাতীয় রাজনীতিতে বড় ফিগার হিসাবেই তারা ছিলেন। এবারে কিন্তু বিরোধী জোটের মধ্যে সেই রকম বিশাল মাপের নেতার অভাব রয়েছে। এইবারে যার কারণে তাদের পরিকল্পনাতে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডতে, বিভিন্ন বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে সেই মানে তেজটা দেখা যাচ্ছে না, যেটা 77-এ দেখা গেছিল। এবারে বরং মানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন তারা লড়াইটা করতে চলেছে, তখন সেই নরেন্দ্র মোদী, যিনি 2014 সালে শুধু একা সারা দেশ ঘুরে এমন পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যে 116 থেকে 166 আসন বাড়িয়ে বিজেপি একা 282 আসনে পৌঁছে যায়। তো নরেন্দ্র মোদীর সেই যে নায়কোচিত ভূমিকা, নরেন্দ্র মোদীর যে বিশাল একটা ব্যক্তিত্ব গড়ে তুলে তিনি যে মানুষকে প্রভাবিত করতে পেরেছিলেন আসমুদ্র হিমাচল, সেই নরেন্দ্র মোদীকে টেক্কা দেওয়ার জন্য সেই রকমই কোনো নেতার দরকার ছিল। সেই রকম কোনো নেতা এই নির্বাচনে এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু তবে যারাই আপনার নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তারা এক একটা এলাকাতে এরা বড় চ্যালেঞ্জ দিতে পারছেন। তেজস্বী যাদব বিহারে ডেফিনেটলি তেজস্বী যাদবই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাই পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ জানাচ্ছেন। আপনার অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী মিলে উত্তরপ্রদেশে চ্যালেঞ্জ জানাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়াল নামটা আপনার দিল্লি এবং পাঞ্জাবে নরেন্দ্র মোদীর জন্য বড় চ্যালেঞ্জ। উদ্ধব ঠাকরে এবং শারদ পাওয়ার মহারাষ্ট্রে চ্যালেঞ্জ দিচ্ছেন। তো এইরকম এক একটা জায়গাতে, আবার কর্ণাটকে আপনার ইয়েদুরাপ্পা না, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, তারা দুজনে মিলে কঠিন চ্যালেঞ্জ দিচ্ছেন। তো এক একটা জায়গাতে এক একজন নেতা বা একাধিক নেতা মিলে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছেন, এটা ঠিক। জাতীয় স্তরে নরেন্দ্র মোদীর মতনই বিশাল কোনো মাপের নেতার চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীকে পেতে হচ্ছে না। এইটাই ওনার জন্য এবার একটা সুখের খবর এখনো পর্যন্ত, যদিও এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইন্দিরা গান্ধীর জন্য। আলটিমেটলি কি হয়, আলটিমেটলি কি 77-এ যেটা বিরোধীরা করতে পেরেছিল এইটা 24-এ করতে পারে কি? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।